কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমরা নবম এবং দশম শ্রেণীর রসায়নের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তো প্রথম অধ্যায় হলো আমাদের রসায়নের ধারণা। প্রথম অধ্যায়টি কি আমাদের রসায়নের ধারণা। রসায়নের ধারণা। ঠিক আছে? তো রসায়নের ধারণাতে আমাদের ফার্স্ট কি রসায়নের পরিচিতি। তো রসায়ন জিনিসটা কি আসলে? রসায়ন কি? রসায়ন কাকে বলে? এই জিনিসটা তো আমাদেরকে জানতে লাগবে। তো রসায়নের পরিচিতিতে আমাদের সেই জিনিসটা বলা হয়েছে যে রসায়ন আসলে কি বা রসায়ন কাকে বলে। তো রসায়ন হলো বিজ্ঞানের একটি রসায়ন কাকে বলে? বিজ্ঞানের যে শাখায় পদার্থের ধর্ম পদার্থের গঠন, ধর্ম ও পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। তাকে কি রসায়ন বলে? তো বুঝতে পারছো যে বিজ্ঞানের যে শাখায় পদার্থের গঠন, ধর্ম, পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলে। তো রসায়ন এখন এখানে দেখো বিজ্ঞানের কোন শাখায়, এটা একটা প্রশ্ন। বিজ্ঞানের কোন শাখায়? এটা হলো বিজ্ঞানের হলো প্রাকৃতিক বিজ্ঞানের শাখা। প্রাকৃতিক বিজ্ঞানের শাখা। যে শাখায় পদার্থের গঠন, ধর্ম ও পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় তাকে রসায়ন বলা হয়। কোন শাখায়? সেটা হলো প্রাকৃতিক বিজ্ঞানের শাখায়। তো এখানে আমাদের বলা হয়েছে যে পদার্থের গঠন। তো পদার্থ জিনিসটা কি সেটাকে আমরা সবাই জানি, তারপর আমি একটু বলছি যে পদার্থ হলো যার ভর আছে, যার কি আছে? ভর আছে, আয়তন আছে, যার ভর আছে, জায়গা দখল করে, আয়তন লিখলে হয় জায়গা দখল করে ও আরেকটা কি জানি বল প্রয়োগে বাধা দেয়। সেটাই কি আমাদের পদার্থ। তো যার ভর আছে, জায়গা দখল করে ও বল প্রয়োগে বাধা দেয়, সেটাই কি আমাদের পদার্থ। সেই জিনিসটা এখানে বলা হচ্ছে পদার্থের গঠন, পদার্থ কি দিয়ে গঠিত, তার ধর্মটা কি সেই পদার্থের, এবং পদার্থটা পরিবর্তন হয়ে কি হয়। তো আমরা এখানে প্রথমে আমরা একটা পদার্থ নেব। ধরো আমরা পদার্থটা যেহেতু বইয়ে বলা হয়েছে কয়লা, কি কয়লা নিলাম। তো কয়লা কি একটা পদার্থ। আমরা সবাই জানি কয়লা দেখতে কিরকম কালো। তো কয়লা একটা কি কঠিন পদার্থ। তো কয়লাটা কি দিয়ে গঠিত? কয়লাটা কার্বন পরমাণু দিয়ে গঠিত। কয়লাটা কি অসংখ্য কার্বন পরমাণু দিয়ে গঠিত। কয়লাটা কি অসংখ্য কার্বন পরমাণু দিয়ে গঠিত। কয়লাতে কি শুধু কার্বনই থাকে না, অন্য অনেক পরমাণু আছে, কিন্তু কার্বনের পরিমাণটা বেশি কারণে কয়লাতে কার্বন দিয়ে কয়লাটাকে গঠিত হিসেবে ধরা হয়। আর কার্বনের সংকেত কি সি। ঠিক আছে। আর কয়লাটা কি কার্বন পরমাণু দিয়ে গঠিত। গঠনটা পেলাম পদার্থটা। তো কয়লা কি দিয়ে গঠিত? তো কয়লা কার্বন দিয়ে গঠিত। তারপরে ধর্মটা কি? কয়লার ধর্মটা কি? কয়লার দহন ক্ষমতা আছে। কয়লা কি কালো ও এটা কি ভঙ্গুর। দেখো কয়লা কিন্তু হাত দিয়ে করলে গুড়ি গুড়ি হয়ে যায়। কয়লা কি ভঙ্গুর প্রকৃতি। ঠিক আছে। এটা কয়লা ধর্ম আমরা বলতে পারি। কয়লার এটা কি ধর্ম বলতে পারি। এটাকে কয়লার গঠন। এখন পরিবর্তন কি? কয়লা হলো দহন ক্ষমতা আছে, মানে কয়লাকে আমরা জ্বালানি হিসেবে ব্যবহার করি। আমাদের সেই কয়লা আমাদের মানে এটা হলো ফসিল হিসেবে কয়লাটা যে আমাদের থাকে, সেই কয়লাটাকে আমরা কি জ্বালানি হিসেবে ব্যবহার করি। তো কয়লাটা যখন আমরা পোড়াই, সেটা কি বায়ুতে যে অক্সিজেনটা আছে তার সাথে বিক্রিয়া করে বা রাসায়নিক বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড ও তাপ শক্তি আমাদের প্রদান করে। তো কি কয়লাটা আমাদের কি, কয়লা মানে কার্বন যখন আমাদের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে, সেটা কি হয় দহন রাসায়নিক বিক্রিয়া করে। কয়লাকে যখন অক্সিজেনের সাথে পোড়ানো হয় তখন কি দেয় আমাদের? কয়লা কার্বন ডাই অক্সাইড দেয় প্লাস দেয় তাপ। কয়লাটা
কি একটা পরিবর্তন হলো, কি কয়লাটা কি হয়ে গেল, কার্বন ডাই অক্সাইডে পরিণত হয়ে গেল। কয়লাটা কি কার্বন ডাই অক্সাইড পরিণত এবং প্লাস তাপ দিল। তো এটা হলো কয়লার একটা পরিবর্তন হয়েছে। তো পদার্থের কি হলো, গঠন আমরা দেখলাম, তার আগে ধর্ম দেখলাম, তার পরিবর্তন দেখলাম। তো এই সব আলোচনা যে বিজ্ঞানে যে শাখা আলোচনা করা হয় তাকে আমাদের রসায়ন বলা হয়। আর বিজ্ঞানের কোন শাখা এইসব জিনিস রসায়নটা আমাদের থাকে, বিজ্ঞানের হলো প্রাকৃতিক বিজ্ঞানের শাখা হলো আমাদের রসায়ন অন্তর্ভুক্ত। এখন আমরা পরে আমাদের কি বলা হয়েছে, সংকর ধাতু নিয়ে আলোচনা করেছি। একটু সংকর ধাতু নিয়ে আমরা একটু কথা বলবো। আমাদের কি সংকর ধাতু, সংকর ধাতু। সংকর ধাতু কাকে বলে? সংকর ধাতু আমরা সংজ্ঞা দিতে পারি, দুই বা ততোধিক ধাতু অথবা ধাতু ও অধাতু মিলে যে ধাতু তৈরি হয় তাকে বলে, তাকে সংকর ধাতু বলে, সংকর ধাতু বলে। ঠিক আছে, দুই বা ততোধিক ধাতু অথবা ধাতু অধাতু মিললে আমাদের সংকর ধাতু তৈরি হয়। তো আমাদের বইতে বলা হয়েছে যে কপার ও টিন এই দুইটা মিক্স করে আমাদের কি বানাইছে, আমাদের কি ব্রোঞ্জ তৈরি হয়। বলা হয়েছে যে খ্রিস্টপূর্ব 3500 অব্দের দিকে আমাদের কপার এবং টিন এই দুইটা ধাতুকে গলিয়ে তরলে রূপান্তরিত করে, তারপর এই দুইটা তরলকে একসাথে মিশ্রিত করে তাকে ঠান্ডা করে একটা সংকর ধাতু তৈরি করা হয়। সেই সংকর ধাতুর নামটা কি দেওয়া হয়, ব্রোঞ্জ। যেটা পরবর্তীতে আমরা যে তারপর পরবর্তীতে সে ব্রোঞ্জ ধাতু দিয়ে কি বিভিন্ন ধরনের অস্ত্র হাতিয়ার তৈরি করা হয়, সংকর ধাতু। এই ব্রোঞ্জটা কি সংকর ধাতু। ঠিক আছে, তো কপার ও টিন মিলে আমাদের কি তৈরি করছে, ব্রোঞ্জ। আর ব্রোঞ্জটা কি সংকর ধাতু। তো আমাদের বইতে একটা শর্ট, তো এই হ্যাঁ, তোমরা অবশ্যই মনে রাখবে যে প্রথম ধাতু হলো স্বর্ণ বা সোনা। প্রথম ধাতু কি সোনা, এটা এমসিকিউতে আসবে। এরপর কপার ও টিন মিলে কি হয়, এটা এমসিকিউতে আসবে। ব্রোঞ্জ, আর এই ব্রোঞ্জ দিয়ে কি করা হয়, পরবর্তীতে হাতিয়ার তৈরি করা হয়, বিভিন্ন অস্ত্র শস্ত্র এগুলা এই ব্রোঞ্জ দিয়ে তৈরি করা হয়। আর সংকর ধাতু কি, এই সংখ্যাটা দিবা। সংকর ধাতু যদি কাকে বলে, সংকর ধাতু বললে তাহলে এই সংখ্যাটা ব্যবহার করবা। তো এই ছিল সংকর ধাতু নিয়ে আলোচনা। তারপর আমরা চলে যাবো ইতিহাস, মানে রসায়নের কিছু আছে টপিক, সেগুলো ইতিহাসের মধ্যে মানে আমরা ইতিহাস নিয়ে আলোচনা করবো, যে কিভাবে রসায়নের উৎপত্তি হয়েছে, কিভাবে রসায়নে কারা কারা ছিল, সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো, সব ইতিহাসের মতনই। ইতিহাস, ইতিহাস, ইতিহাস পাতিহাস। ইতিহাস কিরকম, তো দেখো বলা হয়েছে যে আমরা টিকটকে দেখলাম যে পদার্থ কাকে বলে। তো 380 অব্দের দিকে, 300 খ্রিস্টপূর্ব কত, 380 অব্দের দিকে, খ্রিস্টপূর্ব মানে কি, যিশু খ্রিস্টের জন্মের আগে, সে কত 380 বছর আগে আমাদের কি বলা হয়েছে, একটা গ্রিক দার্শনিক ছিল, একটা কি গ্রিক দার্শনিক ছিল। সে বলছে যে পদার্থকে যদি ভাঙা হয়, ভাঙতে ভাঙতে এমন একটা ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে আর ভাঙা যাবে না। কি, খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে এক গ্রিক দার্শনিক বলছিল, এক গ্রিক দার্শনিক, যার নামটা কি আমাদের ডেমোক্রিটাস। তো খ্রিস্টপূর্ব 380 অব্দের দিকে গ্রিক দার্শনিক ডেমোক্রিটাস বলে যে পদার্থকে ভাঙতে ভাঙতে একটা ক্ষুদ্র কণা পাওয়া যাবে যাকে ভাঙলে যাকে আর ভাঙা যাবে না। তো সেই ক্ষুদ্র কণার নাম দিন কি, অ্যাটম। পদার্থকে ভাঙলে ক্ষুদ্র কণা
যাবে, যাকে আর ভাঙা যাবে না। তার নাম কি দেন? এটা কে বলে? ডেমোক্রিটাস বলে। তার নাম দেন অ্যাটম। কি? অ্যাটম। যার বাংলা প্রতিশব্দ হলো কি? অবিভাজ্য। অবিভাজ্য। ঠিক আছে। যে মতবাদের, এই মতবাদের বিরুদ্ধে করে হলো আমাদের অ্যারিস্টটল। মতবাদের বা মতের বিরোধিতা, মতের বিরোধিতা করে, তার মতের বিরোধিতা করে কি আমাদের অ্যারিস্টটল। অ্যারিস্টটল। অ্যারিস্টটল আমাদের তার এই মতের বিরোধিতা করেন। অ্যারিস্টটল বলে যে পদার্থ কি দিয়ে গঠিত? পদার্থ হলো মাটি, পানি, বায়ু, আর এটা কি? আগুন। পদার্থ মাটি, পানি, বায়ু, আগুন দিয়ে গঠিত। পরবর্তীতে তার এই সিদ্ধান্তকে ধরে নেওয়া হয়, কারণ ডেমোক্রিটাস তার ব্যাখ্যা দিতে পারে না, বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা দিতে পারে না বা প্রমাণ দিতে পারে না। তার ফলে কি অ্যারিস্টটলের সিদ্ধান্ত কি পরবর্তীতে আস্তে আস্তে মানে পরবর্তীতে গ্রহণ করা হয়। তাদের পদার্থ নিয়ে আলোচনা। তারপর আমরা রসায়নের উৎপত্তি নিয়ে আলোচনা করব। রসায়নের উৎপত্তিতে বলা হয়েছে রসায়নের উৎপত্তি। রসায়নের উৎপত্তিটা কিভাবে? তো মধ্যযুগে আরবরা যখন পরীক্ষা নিরীক্ষা করতো তখন থেকে রসায়নের উৎপত্তিটা শুরু হয়। তো মধ্যযুগে যখন আরবরা পরীক্ষা নিরীক্ষা করতো, মধ্যযুগে আরবের রসায়ন চর্চাকে বলা হতো আলকেমি। কি? আলকেমি। তো রসায়নের উৎপত্তিটা হয় আমাদের মধ্যযুগের আরবের ওইখান থেকে। তো মধ্যযুগে আরবের যারা বিজ্ঞানীরা ছিল তারা কি রসায়ন চর্চা করতো, তো তাদের সেই রসায়ন চর্চাকে কি বলা হতো? আলকেমি। মানে রসায়ন নিয়ে যারা গবেষণা করতো তাদের বলা হতো কি? আলকেমিস্ট। তো গবেষকদের কি বলা হতো? গবেষকদের বলা হতো আলকেমিস্ট। আলকেমিস্ট বলা হতো। গবেষকদের বলা হতো আলকেমিস্ট, আর তাদের যে রসায়ন চর্চাকে এটাকে বলা হতো আলকেমি। এখন আলকেমিস্ট, এই আলকেমিস্ট শব্দটা আমাদের এসেছে একটা শব্দ যেটা হলো আলকিমিয়া। আলকেমিস্ট শব্দটা এসেছে আমাদের আলকিমিয়া শব্দ থেকে, যেটা একটা কি? আরবি শব্দ। ঠিক আছে। আবার আলকিমিয়া আমাদের কোন শব্দ থেকে এসেছে? কিমি শব্দ থেকে। কি? কিমি বা কিমি, এই শব্দ থেকে আমাদের আলকিমিয়া শব্দটা এসেছে। এই কিমি শব্দ থেকে আমাদের কেমিস্ট্রি বা রসায়ন শব্দটা এসেছে। এই কিমি শব্দ থেকে আমাদের কি? রসায়ন শব্দটা এসেছে, মানে কেমিস্ট্রি। কিমি থেকে কেমিস্ট্রি শব্দ এসেছে। কিমি থেকে কেমিস্ট্রি শব্দের উৎপত্তি। কিমি থেকে কি আমাদের এই কেমিস্ট্রি শব্দের উৎপত্তি, বা যেটাকে আমরা কি বল, বাংলা হলো রসায়ন। ঠিক আছে। এখন আমরা আলোচনা করব যে বইয়ে একটা প্রশ্ন আছে যে কাঁচা আম টক আর কি পাকা আম মিষ্টি? পাকা আম মিষ্টি কেন? ঠিক আছে। তো কাঁচা আম টক, পাকা আম মিষ্টি কেন? কাঁচা আম কেন টক লাগে? কারণ কাঁচা আম আমাদের জৈব অ্যাসিড থাকে। কি থাকে? জৈব অ্যাসিড থাকে। তো জৈব অ্যাসিড থাকার কারণে আমাদের কাঁচা আমটা টক হয়। আর আমরা জানি কি অ্যাসিডের স্বাদটা কি হয়? টক হয়। অ্যাসিডের স্বাদটা কি হয়? টক হয়। আবার তোমরা অ্যাসিড জিভ বাই দিয়ে দেখো না তখন শেষ। অ্যাসিডের স্বাদ কি? টক হয়। অ্যাসিডের স্বাদ কি? টক হয়। তো আমাদের কাঁচা আমে কি থাকে? কাঁচা আমে কি অ্যাসিড থাকে? কাঁচা আমে আমাদের থাকে সাকসিনিক অ্যাসিড।
সাকসিনিক অ্যাসিড, আরেকটা কি আছে ম্যালোইক অ্যাসিড, ম্যালোইক অ্যাসিড, ঠিক আছে। সাকসিনিক অ্যাসিড আরেকটা কি ম্যালোইক অ্যাসিড। সাকসিনিক অ্যাসিডের সংকেতটা কি C4H6C O4, আর ম্যালোইক অ্যাসিডের C4H6O5, ঠিক আছে। সংকেতগুলো একটু মনে রাখলে সুবিধা হয়। তো কাঁচা আমে আমাদের সাকসিনিক এবং ম্যালোইক অ্যাসিড থাকার কারণে আমাদের কি টক লাগে। যখন আমটা পাকে তখন এই অ্যাসিডগুলোর কি রাসায়নিক পরিবর্তন হয়ে এই অ্যাসিডগুলো কি হয়ে যায় গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। কি হয়ে যায় গ্লুকোজ ও ফ্রুক্টোজে পরিণত হয়। আর গ্লুকোজ ও ফ্রুক্টোজের সাথে মিষ্টি লাগে, এই কারণে আমাদের কাঁচা আম টক এবং পাকা আম কি পাকলে আমটা কি মিষ্টি লাগে, কারণ গ্লুকোজ ও ফ্রুক্টোজের এই স্বাদটা কি আমাদের মিষ্টি। এখন আমরা কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোমের দহন নিয়ে আলোচনা করব। কেরোসিন প্রাকৃতিক গ্যাস ও মোম, এগুলোর মূল উপাদান কি হাইড্রোকার্বন। এগুলোর মূল উপাদান কি হাইড্রোকার্বন, মূল উপাদান। হাইড্রোকার্বন হলো কি কার্বন ও হাইড্রোজেনের যৌগ, কার্বন ও হাইড্রোজেনের যৌগ, ঠিক আছে। এগুলো যখন দহন ঘটে অক্সিজেনের সাথে, যখন আমাদের দহন ঘটে অক্সিজেনের সাথে এগুলা, তখন আমাদের কি কি উৎপন্ন হয় কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, তারপর কি তাপ ও আলো, তাপ প্লাস আলো, এগুলা সৃষ্টি হয়, ঠিক আছে। তো কেরোসিন এগুলো কি অক্সিজেনের সাথে দহন ক্রিয়ার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ ও আলো উৎপন্ন হয়। তারপর আমাদের কি আরেকটা আছে যে পেটে অ্যাসিডিটি হলে তখন আমাদের কি আমরা কি অ্যান্টাসিড খাই। তো পেটের অ্যাসিডিটি হলে মানে অ্যাসিডিটির জন্য অ্যান্টাসিড খাই। আমরা কি খাই অ্যান্টাসিড খাই। অ্যাসিডিটি হয় কখন যখন আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। হাইড্রোক্লোরিক অ্যাসিডের কি পরিমাণ বেড়ে যায়, আমাদের অ্যাসিডিটি হয় হাইড্রোক্লোরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে গেলে হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি বাইরে যায় তখন আমাদের অ্যাসিডিটির প্রবলেম হয়। আর অ্যাসিড বাড়লে অ্যাসিডকে কিভাবে কমানো যায়, ত্বকে যদি প্রশমন করতে হয় আমাদের কি লাগে ক্ষার লাগে। তো অ্যান্টাসিডে কি থাকে সেই ক্ষার জাতীয় উপাদানটা থাকে। সেই ক্ষার জাতীয় কি কি উপাদান থাকে অ্যান্টাসিডে, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই দুটো কি ক্ষার জাতীয় উপাদান। ক্ষার, এটা তোমরা পরে গেলে পাবে যে অ্যাসিড এবং ক্ষার যদি বিক্রিয়া করে এটা হলো এক ধরনের প্রশমন বিক্রিয়া হয়। আর প্রশমন বিক্রিয়ার মাধ্যমে কি আমাদের লবণ এবং পানি তৈরি হয়। তো অ্যাসিডকে যদি কমাতে হয় আমাদের ক্ষার আনতে হবে, আবার যদি আমাদের ক্ষারের মাত্রাটা যদি বেড়ে যায় তখন আমাদের অ্যাসিড আনতে হয়। তো এইভাবে এই প্রশমন বিক্রিয়াটা চলে। ও ক্ষার প্রশমন বিক্রিয়া করে, কি করে প্রশমন বিক্রিয়া ঘটে, প্রশমন বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। যখন আমাদের অ্যাসিডের পরিমাণ বেড়ে যায় তখন আমরা এই অ্যান্টাসিড খেয়ে আমাদের কি করে এই অ্যাসিডের পরিমাণটা কমায়। আর এটা কি ধরনের বিক্রিয়া হয়, একটা প্রশমন বিক্রিয়া হয়। আর প্রশমন বিক্রিয়া আমাদের লবণ এবং পানি তৈরি হয়, ঠিক আছে। তো বিক্রিয়াটা যদি আমরা একটু দেখি, মনে করো হাইড্রোক্লোরিক অ্যাসিড তার সাথে কি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করে কি হলো আমাদের লবণ, অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্লাস পানি, এটা কি এক ধরনের লবণ, এটা কি পানি, ঠিক আছে। এখন আমাদের সমতা করতে, এখানে কয়টা তিনটা আর এখানে হলো একটা চারটা, ঠিক আছে। হাইড্রোক্লোরিক তিনটা, এখানে 3 এখানে 3 তাই এটা হলো আর যদি আমরা ম্যাগনেসিয়াম ক্লোরাইড দেখি, ম্যাগনেসিয়াম অক্সাইড, তখন আমাদের বিক্রিয়াটা কি হয়
লবণ তৈরি হয় আমাদের ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস আমাদের কি হয় পানি তৈরি হয়। এটা আমাদের কি লবণ, এটা আমাদের কি পানি, এখানে আমাদের 2 অণু পানি তৈরি হয় আর ওখানে 1 অণু। তো দেখো ঠিকই আছে মনে হয়। হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এই ক্ষার দুটো বিক্রিয়া করে কি লবণ এবং পানি তৈরি করে। এটা হলো অ্যাসিড আর এই দুটো কি ক্ষার। অ্যাসিড ক্ষার ইজ ইকুয়াল টু কি লবণ পানি। ঠিক আছে, তো এইভাবে আমাদের কি প্রশমন বিক্রিয়াটা হয় এবং এইভাবে এই কারণে আমাদের অ্যান্টাসিড খেতে হয়, কারণ অ্যান্টাসিড খেলে আমাদের কি অ্যাসিডের লেভেল, অ্যাসিডের মাত্রাটা কি ওই অ্যান্টাসিড ওষুধের ক্ষার জাতীয় উপাদানগুলো কি কমায় ফেলে, তার কারণে আমাদের মানে অ্যাসিডিটি আর হয় না। ঠিক আছে, এই ছিল প্রথম অধ্যায় নিয়ে আলোচনা।